সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স 3 এর সকল অধ্যায়ের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ম্যাথমেটিক্স 3 পলিটেকনিক এই প্লেলিস্টে ভিজিট করতে পারো। আমরা অলরেডি ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 4 এর বেসিক তথ্যাবলী আলোচনা করেছি। এখন আমরা এই অধ্যায়টির একটি ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেটি হচ্ছে উদাহরণ 1। দেখো, এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস 3 মিটার। এই বৃত্তের অন্তর্লিখিত সুষম ষড়ভুজ ও বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত বের করো। আমাকে একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, এই বৃত্তের অন্তর্লিখিত সুষম ষড়ভুজ ও বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে হবে। তাহলে দেখো বিষয়টা আমার কেমন আছে। আমার একটি বৃত্ত দেওয়া আছে, একটি বৃত্ত, এই যে আমার একটি বৃত্ত। তো এই বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ব্যাস বলে দেওয়া আছে 3 মিটার। আচ্ছা, একটি বৃত্তের ব্যাস যদি 3 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো? আমরা জানি ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তার মানে অবশ্যই ব্যাসার্ধ হবে কত? 3/2। তার মানে দেখো, এটা যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে কিন্তু আমরা জানি যে এর ব্যাসার্ধ হবে কত। যদি এদিকে ধরি তো ব্যাসার্ধ r, মানে 3/2। যদি r দ্বারা প্রকাশ করি তার মান হচ্ছে 3/2। আবার যদি এখান থেকে এদিকে দাগ টানি, তারপরেও কিন্তু এটার মান কত হবে? আরই হবে, কারণ এটাও কিন্তু ব্যাসার্ধ। তাহলে এখন বলা হয়েছে কি, এই বৃত্তের অন্তর্লিখিত একটি সুষম ষড়ভুজ, তার মানে এই বৃত্তের মধ্যবর্তী একটা সুষম ষড়ভুজ আমাদেরকে অঙ্কন করতে হবে। দেখো, এই বৃত্তের মধ্যবর্তী একটা সুষম ষড়ভুজ অঙ্কন করি, তাহলে আমরা জানি সুষম ষড়ভুজের বাহু কয়টা হবে? 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। একটু ছোট বড় হতে পারে, যেটা আমি হাতে অঙ্কন করছি। আচ্ছা, আমরা যখন সুষম ষড়ভুজ অধ্যায়টি করেছিলাম, তো সেখানে আমরা দেখেছিলাম, অর্থাৎ অধ্যায় 3 যখন করেছিলাম তখন দেখেছিলাম যে সুষম ষড়ভুজের বিভিন্ন বৈশিষ্ট্য তখন কিন্তু আমরা দেখেছিলাম। তো দেখো তো মনে পড়ে কিনা। আমরা যখন সুষম ষড়ভুজ করেছিলাম তখন দেখেছিলাম, যদি আমরা সুষম ষড়ভুজের মধ্যবিন্দু নির্ণয় করে এই প্রতিটি শীর্ষবিন্দু থেকে এখানে রেখা টানি, তাহলে আমরা জানি এই যে ত্রিভুজগুলো গঠিত হয়, প্রতিটা ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই বাহু আর এই বাহুর মান কিন্তু সমান, এই বাহু এবং এর মান কিন্তু, মানে সবগুলো বাহুই কিন্তু সমান হয়, ভিতরের এবং বাইরের সবগুলো বাহুই কিন্তু সমান হয়। তাহলে একইভাবে দেখো, আমরা যদি এই বিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে এখানে রেখাটা নিই, অথবা এখানে রেখা টেনি, আর এখানে তো অলরেডি টানাই আছে, অথবা যদি এখানে টানি, অথবা যদি এখানে টানি, দেখো আমরা এখন যতগুলো রেখা টানলাম এই সবগুলোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। যতগুলো রেখা টেনেছি সবগুলোই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তার মানে প্রতিটার মানে কিন্তু আর, এর প্রতিটার মানে কত হবে? আর হবে। এটা আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখো, তাহলে এর মান যদি আর হয় তাহলে এর মান কত হবে বলো তো? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সুষম ষড়ভুজের ক্ষেত্রে এই ভিতরের রেখাগুলোর মান যা হয় এর মানও কি হয়? তাই হয়। তাহলে এর মানও কত হবে? আর হবে। এই পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পেরেছি যে তার মানে আমরা যেই সুষম ষড়ভুজটি বৃত্তের অন্তর্লিখিত করছি, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার কত হবে? আর হবে। অর্থাৎ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কত? 3/2। এইটুকু আশা করে বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, দেখো একটা বৃত্ত, এর ব্যাসার্ধ দেওয়া ছিল, এর ব্যাস দেওয়া ছিল 3, আমরা পেয়ে গেলাম এর ব্যাসার্ধ হচ্ছে 3/2। তারপরে আমরা যখন এর অন্তর্লিখিত একটি সুষম ষড়ভুজ অঙ্কন করলাম, তখন দেখতে পেলাম যেহেতু সুষম ষড়ভুজের মধ্যবিন্দু থেকে যদি আমি রেখাগুলো টানি, তাহলে এটা আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। আর আমরা জানি সুষম ষড়ভুজের মধ্যবিন্দু থেকে যে রেখাটি টানা হয় তার দৈর্ঘ্য এবং সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু আর, মানে 3/2। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমরা সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যদি ধরি a, তাহলে এই করে লিখতে পারি কত? 3/2। তার মানে এখন আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি r = 3/2। একইভাবে সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a = আমরা পেয়ে গেলাম কত? 3/2। তো দেখো, এটুকু আমরা কেন বের করলাম? কারণ কি দেখো, কারণ আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে বৃত্তে অন্তর্লিখিত সুষম ষড়ভুজটি এবং বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তার মানে আমাদেরকে প্রথমে বের করতে হবে বৃত্তটির ক্ষেত্রফল, দেন আমাদেরকে বের করতে হবে সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল, এবং এই দুইটার অনুপাত আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে দেখো, আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে πr²। আর আমরা যদি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে 3√3 / 2a²।
যেখানে এখানে আরটি হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, যার মান আমাদের জানা, আর এ হচ্ছে এই সুষম ষড়ভুজটির বাহুর দৈর্ঘ্য, যার মানও কিন্তু আমাদের জানা। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, আবার বৃত্তের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। আর যদি আমি এগুলো নির্ণয় করতে পারি তাহলে তো খুব সহজেই এদের অনুপাতও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা সেই কাজটি করব। এটা আমাদের আর দরকার নেই, আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে দেখো, আমরা যদি এখন আর এর মান এবং এর মান বসিয়ে দিই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের থাকছে পাই এবং আর এর মান পেয়েছি আমরা কত, 3/2। তাহলে হচ্ছে 3/2 স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এখানে আমরা পাচ্ছি পাই ইন্টু 3 কি স্কোয়ার করলে পাবো কত, 9, 2 কি স্কোয়ার করলে পাবো কত, 4। তার মানে আমরা পাচ্ছি 9π/4। আবার তোমরা চাইলে পায়ের মান এখানে সরাসরি বসিয়ে দিতে পারো, যে 22/7 অথবা 3.1416, যেখানে একটা মান বসালে হবে। এখন এখানে যদি আমরা মানগুলো বসাই, এর মান বসাই, তাহলে দেখো এখানে আমাদের ছিল 3√3/2, এই স্কোয়ার ছিল, যদি এর মান বসাই, এর মান আমরা পেয়েছি কত, 3/2। তাহলে একইভাবে 3/2 স্কোয়ার হবে, স্কোয়ার লিখে দিলাম। তাহলে ইকুয়াল টু, এখানে আমাদের ছিল 3√3/2 ইন্টু 3 কি স্কোয়ার করলে হবে 9 এবং 2 কি স্কোয়ার করলে হবে কত, 4। আমি ডান সাইডেও লিখছি, আমাদের নিচে যেহেতু জায়গায় প্রয়োজন আছে। তো দেখো 3 নং 27, তাহলে 27√3, আর নিচে হচ্ছে 4 দুগুণে 8 অর্থাৎ 8। তাহলে দেখো এখন কিন্তু আমরা সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল জানি, আবার বৃত্তটির ক্ষেত্রফল জানি, এদের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। আমরা এখন সেই কাজটাই করব। তাহলে অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, যেহেতু এটা আগে লিখতে বলেছে যে সুষম ষড়ভুজ ও বৃত্তের ক্ষেত্রফল, তাই আমি এটা আগে লিখলাম। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইস্টু বৃত্তের ক্ষেত্রফল। তাহলে দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়েছি কত, 27√3/8 ইস্টু বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি কত, 9π/4। এখন দেখো আমরা চাইলে কি করতে পারি, উপর থেকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। যদি 9 দিয়ে ভাগ করি, যদি উপরে 9 দিয়ে ভাগ করি, তাহলে এখানে থাকছে শুধুমাত্র √3, আর ডান সাইডে থাকছে কি, 9 দিয়ে ভাগ করে দিলে থাকছে শুধুমাত্র পাই। একইভাবে যদি আমরা দেখি 4 দিয়ে ভাগ করি, যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকছে কত, 2, যেহেতু 4 দুগুণে 8, এদিকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু নিচে কিছুই থাকছে না। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের অনুপাত হচ্ছে √3/2 সরি, একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে আমরা যখন 9 দ্বারা ভাগ করি উপরে, তখন এটা হবে 3 নং 27, তাহলে এখানে 3 হবে, 3 আর √3 ছিল, আর 9 এখানে ভাগ করলে হচ্ছে জাস্ট পাইটি থাকছে। একইভাবে যখন নিচে ভাগ করেছি তখন 4 দ্বারা ভাগ করছি, 4 দ্বারা 8কে ভাগ করলে থাকছে 2, আর 4 দ্বারা 4কে ভাগ করলে থাকছে 1। এটা জাস্ট ক্যালকুলেটর ইউজ করলে তোমরা পেরে যাবা। তো আমরা এখন এখানে অ্যান্সার করতে পারি। আবার যদি বইয়ের সঙ্গে অ্যান্সার মেলাতে চাও তাহলে আরেকটু কাজ করতে পারো, যেখানে কি করতে পারো, 3√3 আছে, দেখো এখানে যদি আমরা লিখি 3√3, এই কাজটুকু না করলে সমস্যা নেই, /2 ইস্টু পাই আছে, আমরা জানি পাই মানে কি লিখতে পারি, 22/7 লিখতে পারি না, অবশ্যই পারি। আবার দেখো ইস্টু মানে আমরা কি লিখতে পারি, ভাগ লিখতে পারি না, তাহলে আমরা এমন করতে পারি নিশ্চয়ই যে 3√3/2 ইস্টু মানে ভাগ দিলাম, আর /7। তো আমরা যদি ভাগ থাকে, ভাগকে আমরা গুণ চিহ্ন দিতে পারি না, কি করে দিতে পারি, উপরে ছিল কি 3√3/2, আর ভাগকে উঠে যদি আমরা গুণ দিই তাহলে এটাকে উল্টায় যাবে না, 22/7 ছিল কি হয়ে যাবে, 7/22 হয়ে যাবে না, তো সেটাই করে ফেললাম, 7/, ওকে, তাহলে ঠিক আছে, 7/22। দেখো এখন দেখো আমরা দেখুন 3√3 সঙ্গে 7 গুণ করি, তাহলে 7 এবং 3 গুণ করলে হবে 3 7 21, আর এখানে ছিল √3, তাহলে 21√3, আর 22 এবং 2 গুণ করলে হবে কত, 44, অর্থাৎ 44। যেহেতু এটা এবং এটা ভাগ আকারে আছে, আমরা যদি ভাগ মানে কি ইস্টু, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 21√3/44। এটুকু জাস্ট ক্যালকুলেশন, আশা করি বুঝতে পেরেছো। তো ক্যালকুলেশনটাকে আমি আরেকবার ওভারভিউ করে দিই। দেখো এখানে আমাদের একটি বৃত্তের ব্যাস দেওয়া ছিল, পুরো ব্যাসটা দেওয়া ছিল, আমাদেরকে বলা হয়েছে এই বৃত্তের অন্তর্লিখিত সুষম ষড়ভুজ এবং এই বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে। যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে, আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই ব্যাসার্ধ জানতে হবে, আর সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাদেরকে বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তো আমরা প্রথমে চেষ্টা করেছি বৃত্তের ব্যাসার্ধটি বের করার, এবং ব্যাসার্ধ থেকে আমরা চেষ্টা করেছি বাহুর দৈর্ঘ্য বের করা।
আমরা দেখতে পেয়েছি যে বৃহদ্দর দৈর্ঘ্য যা হবে এর বাহুর দৈর্ঘ্য তাই হবে, কারণ আমরা জানি যে সুষম ষড়ভুজের মধ্যবিন্দু থেকে রেখা টানলে দৈর্ঘ্য যা হয় সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য তাই হয়। এটা আমরা তৃতীয় অধ্যায়ে কিন্তু দেখেছিলাম। তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম, দেন এর এখানে আর এর মান বসিয়ে দিলাম, এখানে এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দুইটারই ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখানে আমরা জাস্ট কি করছি, অনুপাত বের করছি। তো অনুপাত এখানে করলেও শেষ হয়, কিন্তু বইয়ের সঙ্গে অ্যান্সার মেলানোর জন্য আমরা কি করলাম, এখানে পাই করলে বসিয়ে দিলাম 22/7। আমরা জানি ইষ্ট মানে ভাগ, এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আবার আমরা জানি যদি আমরা উল্টাতে চাই নিচের ভগ্নাংশটিকে, তাহলে এখানে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটিকে উল্টিয়ে দিলাম, দিয়ে জাস্ট গুণ করে দিলাম, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এদের বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে এগুলো পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করব। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোর বন্ধুদের সঙ্গে ভিডিওটি লাইক, শেয়ার এবং তোমাদের মতামত জানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক গ্রুপ সিএসসি ফ্যামিলি, ওখানে যোগদান করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।